গুড মর্নিং স্টুডেন্টস। গত ক্লাসে আমরা পরিমিতির যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ অধ্যায় ৮ সেটার কিছু কনসেপ্ট তোমাদেরকে আমি দিয়েছিলাম এবং তার সাথে দুটো অঙ্কও করে দিয়েছিলাম এবং তোমাদেরকে বলা ছিল যে তোমরা ১ থেকে ১০ পর্যন্ত অঙ্কগুলো করে ফেলবে। অঙ্কগুলো তুলনামূলকভাবে সহজ এবং কয়েকজন তোমরা করে পাঠিয়েওছো। তো যাই হোক, আজকে আমরা শুধু অঙ্ক করব ১০-এর পর থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ বেছে বেছে কিছু অঙ্ক করিয়ে দেবো এবং বাকি অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। বাকি অঙ্ক না, সব অঙ্কগুলোই তোমাদেরকে করতে হবে, মানে যেগুলো অঙ্ক আমি করিয়ে দিচ্ছি সেই অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। তো অঙ্ক শুরু করার আগে আমরা গতদিন যে জায়গাটা ছেড়ে এসেছিলাম, অর্থাৎ গতদিন যতটুকু করেছিলাম সেইটা আর একবার একটু রিক্যাপ করে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে গতকাল বুঝিয়েছিলাম যে লম্ববৃত্তাকার চোঙ কাকে বলে। এরকম দেখতে হয় লম্ববৃত্তাকার চোঙটা। এই গোলাপি রঙের যে কাগজটা, সেই গোলাপি রঙের কাগজটা হচ্ছে পার্শ্বতল। এর ওপরে একটা বৃত্ত থাকে, নিচে একটা বৃত্ত থাকে। এই বৃত্তের পরিধি থাকে আর, এই বৃত্তের একটা ব্যাসার্ধ থাকে আর, এই বৃত্তের একটা পরিধি থাকে 2πr, যেটা 2πr পরিধি, এবং এই যে লম্ববৃত্তাকার চোঙ তার একটা উচ্চতা থাকে h। তো মোট 3টে ফর্মুলা আছে এবং আমি তোমাদেরকে বারবার বলেছিলাম ফর্মুলাগুলোর নাম মুখস্থ করতে, কারণ এটা খুব সহজেই দেখা যায়। বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ দেওয়া থাকে, 2πr এবং πr², এই দুটো ফর্মুলা তোমরা সবাই জানো এবং এই দুটো ফর্মুলা মনে রাখলে বাকিগুলো সব এমনি মনে চলে আসে। তো আরেকবার দেখে নিই ফর্মুলা 3টে কি কি। প্রথম ফর্মুলা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, অর্থাৎ এই যে চোঙ তার পাশের যে তলটা, বৃত্ত দুটো বাদে যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এই যে গোলাপি রঙের যে কাগজটা তার ক্ষেত্রফল। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম কাগজ কেটে সোজা করলে এটা একটা আয়তক্ষেত্র হয়। তো সেইভাবেই এটার বৃত্তের পরিধি ছিল 2πr এবং তার সাথে উচ্চতা h, সেই দিয়ে 2πrh। এইটা হচ্ছে, এইটুকু ছিল h এবং বৃত্তের ব্যাসার্ধ ছিল r। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh। সমগ্র তলের ক্ষেত্রফল, যখন এই সমগ্র তল কথাটা আসে, সমগ্র তল বলতে এই পার্শ্বতলের সাথে আরো দুটো জিনিস যোগ হয়ে যায়, একটা হচ্ছে ওপরের বৃত্ত আর একটা নিচের বৃত্ত। দেখো এই ছবিটাতে আমি এরকম দাগ দাগ কেটে দেখিয়েছি। তো যখনই পার্শ্বতলের সাথে ওপরের দুটো বৃত্ত আর নিচের বৃত্তটার ক্ষেত্রফল যোগ হয়, সেক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল 2πrh, ওপরের বৃত্তটার ক্ষেত্রফল πr², নিচের বৃত্তটার ক্ষেত্রফল আবার πr², তাহলে 2πr²। তাহলে এইখান থেকে 2πr কমন নিলে r+h, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 2πr × r+h। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল আয়তন, অর্থাৎ এই নির্দিষ্ট বস্তুটা, অর্থাৎ এই নির্দিষ্ট লম্ববৃত্তাকার চোঙটা যতখানি স্পেস অকুপাই করে থাকে, অর্থাৎ যতটা ক্ষেত্র বলতে পারো, ক্ষেত্র ঠিক নয়, যতটা স্পেস, মানে যতটা কি বলবো, আয়তন। আয়তন মানে আমি বলেছিলাম যে আগের দিনের উপর দিয়ে জল ঢেলে দিলে ভর্তি হয়ে গেলে যে আয়তনটুকু হয় সেটাই। অথবা যদি এটা সলিড হয়, তোমরা আর্কিমিডিসের সূত্র পড়েছো নিশ্চয়ই, এরকম একটা সলিড জিনিস যদি একদম ভর্তি এক বালতি জলের মধ্যে আস্তে করে চুবিয়ে দাও, বালতি থেকে যে জলটা বের হয়ে আসে সেই জলের আয়তনটাই হচ্ছে এই ঘনবস্তুর আয়তন। অর্থাৎ একটা ঘনবস্তুর আয়তন সেইটাই, সেই ঘনবস্তুটা যতটা স্পেস অকুপাই করে থাকে, এবং তার ফর্মুলা হচ্ছে πr²h। πr² হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে h, অর্থাৎ এই উচ্চতাটা গুণ πr² বৃত্তের ক্ষেত্রফল, তার সাথে h গুণ করলে যেটা পাওয়া যায় সেটা আয়তন। তাহলে এই 3টে ফর্মুলার উপর বেস করে আমরা এই অনুশীলনের সব অঙ্ক করতে পারবো। তাহলে আমরা সরাসরি এবার অঙ্কে চলে আসি। আমি ১০ পর্যন্ত তোমরা করেছো, তাহলে ১০-এর পর থেকে যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আমরা চেষ্টা করি। তোমরা ১১ নম্বর প্রশ্নটা করে নাও। ১১ নম্বর প্রশ্নে বলা আছে যে একটা বড় জলের ট্যাঙ্ক আছে, সেই জলের ট্যাঙ্কটা পরিপূর্ণ আছে জল, এবং এইখানে একটা সরু পাইপ দিয়ে একটা নির্দিষ্ট গতিবেগে জল বেরোচ্ছে। কি কি দেওয়া আছে? এই বড় ট্যাঙ্কটার উচ্চতা ৯ মিটার, বের করতে হবে হচ্ছে এর ব্যাস, অর্থাৎ এর পুরো ব্যাসটা, যে
নিচের যে বৃত্ত বা উপরের বৃত্তের যে ব্যাস সেটা বের করতে হবে। আর যে সরু পাইপটা দিয়ে জল বের হচ্ছে তার সেই পাইপের মুখের যে ব্যাস সেটা বলে দেওয়া আছে 6 সেন্টিমিটার, অর্থাৎ এর ব্যাসার্ধ 6/100 মিটার। দেখো এইখানে সমস্ত ইউনিটগুলো মিটারে আছে, শুধু এই সরু পাইপের যে মুখের ব্যাস সেটা দেওয়া আছে সেন্টিমিটারে। সুতরাং আমাদেরকে সেটা প্রথমেই মিটারে কনভার্ট করতে হবে। আমরা জানি যে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্সন হচ্ছে তাকে 100 দিয়ে ভাগ করতে হয়। আর যে গতিতে জল বের হচ্ছে এই সরু পাইপটা দিয়ে, তার গতিবেগ, সেই জলের গতিবেগ 225 মিটার পার মিনিট, অর্থাৎ 1 মিনিটে 225 মিটার জল বের হচ্ছে। এবং এই পুরো ট্যাঙ্কটা এই সরু পাইপ দিয়ে খালি হতে সময় লাগছে 36 মিনিট। আমাদেরকে বের করতে হবে যে এই বড় ট্যাঙ্কটার ব্যাসের দৈর্ঘ্য কত, অর্থাৎ বড় ট্যাঙ্কটার উপরে যে বৃত্ত এবং নিচের বৃত্ত আছে তাদের ব্যাস কত। তাহলে দেখে নাও কি কি দেওয়া আছে। উচ্চতা দেওয়া আছে, ব্যাস বের করতে হবে। একটা সরু পাইপ দিয়ে জল বের হচ্ছে, সেই জল বের হয়ে গোটা ট্যাঙ্কটা 36 মিনিটে খালি হচ্ছে। জল বেরোনোর গতিবেগ 225 মিটার পার মিনিট এবং এই সরু পাইপটার ব্যাস 6 সেন্টিমিটার, অর্থাৎ 6/100 মিটার। আমরা দেখো একটা জিনিস খুব পরিষ্কার যে এইখানে যে জলটা আছে, পুরো জলটা, তার আয়তন এবং সম্পূর্ণ যে জল বের হয়ে যাচ্ছে, বের হয়ে যাওয়ার পর যে বের হয়ে যাওয়া জলটা, এই দুটো জলের আয়তন সমান। তার কারণ এই ট্যাঙ্কের জলটাই সম্পূর্ণ বের হচ্ছে। তাহলে আমরা দুভাবে করব। প্রথমে এই বড় ট্যাঙ্কটার আয়তন বের করে নেব, সেই আয়তনটাই হচ্ছে এর জলের পরিমাণ। এবং এই সরু পাইপ দিয়ে এই গতিবেগে 36 মিনিটে যে পরিমাণ জল বের হয় সেই জলের আয়তন কত সেটা দেখে নেব, দেখে দুটো সমান করে দেবো এবং সেখান থেকে আমরা ব্যাসার্ধ পেয়ে যাবো বড়টার। এবং ব্যাসার্ধ পেয়ে যাওয়া মানে তাকে 2 দিয়ে গুণ করে আমরা ব্যাস বের করতে পারবো। কি লিখেছি মনে করি, ট্যাঙ্কের ব্যাসার্ধ, অর্থাৎ বড় যে ট্যাঙ্কটা আছে তার ব্যাসার্ধ আর মিটার। তাহলে ট্যাঙ্কের আয়তন কত? তোমরা জানো যে ট্যাঙ্কের বা যে কোনো লম্ববৃত্তাকার যে চোঙ, তার আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h, অর্থাৎ এই πr²h, যেখানে h হচ্ছে 9 মিটার, তাহলে 9πr² মিটার কিউব। এটা খুব ইম্পর্টেন্ট এককটা, যে যখনই আমরা আয়তন লিখবো তখন মিটার কিউব বা ঘন মিটার লিখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট, এককটা সবসময় ঠিক রাখবে। আচ্ছা, যে সরু পাইপ দিয়ে 36 মিনিটে যে পরিমাণ জল বের হয় তার আয়তন, তাহলে এইটা হচ্ছে ট্যাঙ্কের আয়তন। ট্যাঙ্কের আয়তন মানে এত মিটার কিউব জল ট্যাঙ্কের মধ্যে ছিল। এবার আমরা দেখে নিই যে এই সরু পাইপ দিয়ে যে জলটা বের হচ্ছে তার আয়তন কত। তোমরা একটা জিনিস মনে রাখবে, যে কোনো পাইপ দিয়ে যখন জল বের হয় তখন সেই জলের গতিবেগ, যে পরিমাণ জল বের হচ্ছে তার যে গতিবেগ, তার সাথে যদি তুমি এই পাইপের মুখের ক্ষেত্রফল গুণ করে দাও তাহলে প্রতি মিনিটে যে জল বের হচ্ছে তার আয়তন পাওয়া যায়। দেখো এখানে শুধু জলের গতিবেগ দেওয়া আছে, আমাদেরকে বের করতে হবে আয়তন। সুতরাং এই গতিবেগের সাথে এই সরু পাইপের মুখের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল দিয়ে গুণ করতে হবে। দেখে নাও তাহলে যে জল বের হয় তার আয়তন কত। আমরা জানি যে এই জায়গাটার ক্ষেত্রফল কত, πr²। তাহলে দেখো পাই ইন্টু r², এইটুকু হচ্ছে πr², মানে সরু যে জায়গাটা, সেই সরু যে পাইপটা তার মুখের ক্ষেত্রফল। আচ্ছা, 3 এটা করেছি কেন? তার কারণ এইখানে এটা হচ্ছে ব্যাস। এবার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ মানে একে 2 দিয়ে ভাগ করতে হবে, মানে 3/100 মিটার। এবার 3/100 মিটারের যখন হোল স্কোয়ার করবে তাহলে সেটা হয়ে যাবে 3²/এইটা। মানে তোমরা যদি এইভাবে দেখে নাও, 3/100 এর হোল স্কোয়ার, এর হোল স্কোয়ারটাই কিন্তু এখানে লেখা আছে। এইটা মানে হচ্ছে 3²/100² মানে 4টে শূন্য। এইটা এখানে সরাসরি লেখা আছে। তাহলে সরু পাইপ দিয়ে যে হয়, তাহলে এইটা হচ্ছে ওই পাইপটার মুখের ক্ষেত্রফল। তার সাথে আমাকে কি গুণ করতে হবে? জলের গতিবেগ। এইটা জলের গতিবেগ ইন্টু কত মিনিট বের হচ্ছে? 36 মিনিট। তাহলে এইটা হচ্ছে টোটাল জলের আয়তন, যেটা সেই পাইপ দিয়ে বের হয়ে যাচ্ছে। এখানেও এটা মিটার কিউব হবে। এবার যথারীতি এইটা এবং এই জলের পরিমাণটা সমান, তাহলে শর্তানুসারে আমরা 9πr², অর্থাৎ এইটা সমান সমান এইটা লিখে দিচ্ছি। লিখে দেখো 9π কেটে যাচ্ছে, আর মানে হচ্ছে এইটা, এটা
এই এর নিচেও রুট করলে এটা 100 হয়ে যাবে আবার, তাহলে এইটা করে 0.9 মিটার হলো। 0.9টা কিন্তু মিটারে আসছে, অর্থাৎ ট্যাঙ্কের ব্যাস 2 × 0.9। আমরা জানি যে এটা ব্যাসার্ধ, মানে আমরা আরটা ব্যাসার্ধ ধরেছিলাম, এটা ব্যাসার্ধ আর ব্যাস না, কিন্তু আমাদের বের করতে হবে ব্যাস। সুতরাং একে 2 দিয়ে গুণ করতে হবে। 2 × 0.9 করলে 1.8 মিটার, বা একে 100 দিয়ে গুণ করে দাও তাহলে সেটা সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে, 180 সেন্টিমিটার। সুতরাং এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে যে যখন কোনো পাইপ দিয়ে জল বের হয় তখন সেই জলের গতিবেগ তার সাথে পাইপের মুখের যে ক্ষেত্রফল সেই দুটোকে গুণ করলে প্রতি মিনিটে যত যে আয়তনের জল বের হয় সেই আয়তনটা আমরা পাবো। সেইটা কিন্তু এইখানে গোটাটাতে দেওয়া আছে। এইটা হচ্ছে জলের আয়তন, প্রতি মিনিটে যে জল বের হচ্ছে তার আয়তন ইন্টু 36 মিনিট, তার মানে এটা মোট যে জল বের হচ্ছে তার আয়তন, তার সাথে এটা ইকুয়াল করে আমরা আর এর মান বের করছি। এবার তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে আসি। Well, we know how to find out the volume of a solid cylinder. It is what? Pi r square h, where this r is actually the radius of the circular base of this solid cylinder, into h, this is what? Height of this solid cylinder. Now let us see how a hollow cylinder is made from this solid cylinder. A small radius is taken, that is the internal radius. Now you can see how we have made a hollow cylinder from a solid cylinder. Now the thickness will be what? Capital R minus small r. So the thickness of this hollow cylinder is actually external radius minus internal radius, that is capital R minus small r. So now how can we find out the volume of this cylinder? Now you can see that the volume of a hollow cylinder is what? This is a hollow cylinder. It is made from the solid cylinder minus the internal cylinder we had created. So the volume of a hollow cylinder is actually volume of the external cylinder that had the radius capital R minus volume of the internal cylinder that we have taken out from this solid cylinder with the radius small r. So what is the volume of the external cylinder with the radius as capital R? It is pi r square h. And what is the volume of internal cylinder? It will be same, pi r square h, but the r will be small r. So if we take out the volume of the external cylinder and subtract the volume of internal cylinder from it, we will get the volume of this hollow cylinder. So let's simplify it. Let us take pi and h common. So we get inside as r square, that is capital R square, minus small r square. So this is how we'll get the volume of this hollow cylinder. Now you can also say that volume is what? Area of cross section into height. So here we can write area of cross section as pi capital R square minus pi small r square into h, and simplifying it we'll get pi h common r square minus small r square. The same formula that we have derived above. আমরা 14 নম্বর অঙ্কটাতে আসি। দেখে নাও, এটা খুব ইন্টারেস্টিং অঙ্ক একটা। তোমরা তো নিশ্চয়ই সলিড না, মানে ফাঁপা পাইপ দেখেছো, যে একটা লোহার পাইপ যার বাইরেটা এবং ভেতরটা সরু বাইরেটা মোটা, এরকম পাইপ তো অহরহ দেখা যায়। মানে এইরকম, এটাকে তুমি যদি একটা পাইপ ভাবো, দেখে নাও এই পাইপটা, এটা যদি একটা পাইপ হয় লম্বা মতো, তাহলে এর কিন্তু এর যে ওপরের বৃত্ত তার দুটো ব্যাসার্ধ, একটা হচ্ছে অন্তর ব্যাসার্ধ মানে এই ভেতরের এইটুকু জায়গা, আর একটা বাইরের ব্যাসার্ধ, এবং এই ভেতরের অংশটুকুই হচ্ছে সলিড অংশ, আর একদম ভেতরে ফাঁপা। তো সেই রকম একটা পাইপের কথা এখানে বলা আছে। বলছে যে একটা পাইপের, একটা লোহার পাইপের উচ্চতা 2.8 মিটার, তার ভেতরের ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে ইনফ্যাক্ট 4.6/2 ডেসিমিটার। এটা হচ্ছে ভেতরের ব্যাস। বাইরের ব্যাসটা আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ এই কেন্দ্র থেকে একদম বাইরের ব্যাস কত, এইটা আমাদেরকে বের করতে হবে। ব্যাসার্ধটা প্রথম বের করে নিয়ে তাকে ডবল করতে হবে। আর আরেকটা জিনিস দেওয়া আছে
যে যে পরিমাণ লোহা দিয়ে এই পাইপটা তৈরি সেই লোহার আয়তন হচ্ছে 84.48 ঘন ডেসিমিটার। এবার যতখানি লোহা দিয়ে তৈরি মানে কি, লোহার জায়গাটা দেখো, আমি এখানে যে এই কাটা 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 জায়গাটা দেখিয়েছি, এইটাই কিন্তু লোহার পরিমাণ। অর্থাৎ এইটাকে যদি তুমি একটা পাইপ মনে করো, এই পাইপের কিন্তু সলিড অংশ এইটুকু, এর ভেতরটা কিন্তু ফাঁপা। তার মানে এইটুকু অংশের আয়তন তোমাকে বের করতে হবে, এই অংশটুকু, এই পাইপের যে লোহার অংশটুকু, অর্থাৎ যে পরিমাণ পুরু লোহা দিয়ে সেটা তৈরি, সেই লোহার সেই যে পুরু অংশটা, সেই পুরু অংশটার আয়তন বের করতে হবে। এটার আয়তন কিভাবে বের করা যাবে? আমরা দুটো আয়তন পাবো, দেখো, একটা ভেতরের ব্যাসার্ধ, একটা বাইরের ব্যাসার্ধ। উচ্চতা কিন্তু দু ক্ষেত্রেই এক, অর্থাৎ ভেতরের উচ্চতা এবং বাইরের উচ্চতা দুটোই এক, দুটোই হচ্ছে তোমার 2.8, মানে এইটাও কিন্তু 2.8, এই উচ্চতাটাও 2.8, কিন্তু ব্যাসার্ধ দুটো আলাদা। ভেতরের ব্যাসার্ধ ধরে নিচ্ছি আমরা R1, যেটা 4.6/2 ডেসিমিটার, এবং বাইরের ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2, যেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি করব? আমরা যেহেতু দুটো আলাদা ব্যাসার্ধ আছে, তাহলে আমরা দুটো আলাদা আয়তন পেতে পারি। যখন আমি R2 দিয়ে করব, অর্থাৎ বাইরেরটা দিয়ে করব, তখন কিন্তু পুরো চোঙটার আয়তন পাবো আমরা, ফুল চোঙ, মানে একদম বাইরের সহ ভেতরের সহ সব চোঙের আয়তন পাবো। আর যখন ভেতরের আয়তনটা বের করব, তখন কিন্তু আমরা শুধু ওই ফাঁপা জায়গাটার আয়তন পাবো, অর্থাৎ যার মধ্যে দিয়ে জল বা হাওয়া প্রবাহিত হয়। তার মানে আমাদের যদি লোহার আয়তন আমরা বের করতে চাই, তাহলে বাইরের সম্পূর্ণ চোঙের আয়তন, তার থেকে যদি ভেতরের ফাঁপা জায়গাটার আয়তন আমরা বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমরা সেই লোহার আয়তন পেয়ে যাব। আমরা ঠিক সেটাই করেছি। এখানে দেখো কি কি দেওয়া আছে। এখানে উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার বা 28 ডেসিমিটার। কেন ডেসিমিটারে কনভার্ট করছি? তার কারণ বাকি সমস্ত এককগুলো আমাদের ডেসিমিটারে দেওয়া। অন্তর ব্যাস, মানে ভেতরের ব্যাস দেওয়া আছে 4.6 ডেসিমিটার। তাহলে অন্তর ব্যাসার্ধ কত হবে? 2.1 2 দিয়ে ভাগ করলে 2.3 ডেসিমিটার। আমরা মনে করে নিচ্ছি যে বহিঃ ব্যাসার্ধ, মানে বাইরে পর্যন্ত ব্যাসার্ধ, অর্থাৎ এই যে কেন্দ্র থেকে একদম বাইরে পর্যন্ত, মানে এই লালের শেষ পর্যন্ত যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা R2। তাহলে অন্তর আয়তন কত? অন্তর আয়তন মানে এই যে ভেতরের যে ফাঁপা জায়গাটা, অর্থাৎ এই জায়গাটার আয়তন কত? অন্তর আয়তন হচ্ছে পাই R1 স্কয়ার H। কেন R1 স্কয়ার? তার কারণ R1টা হচ্ছে অন্তর ব্যাসার্ধ, এবং বাইরের আয়তন, অর্থাৎ এই সম্পূর্ণ মিলে যে আয়তন, এই সম্পূর্ণ মিলে যে আয়তনটা আমরা যখন বের করছি, তার মধ্যে কিন্তু ভেতরটাও থেকে যাচ্ছে, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পুরোটার আয়তন হচ্ছে পাই R2 স্কয়ার H। তাহলে লোহার আয়তন কত? এবার বাইরেরটা সবসময় বড়, ভেতরেরটা ছোট, তাহলে বাইরেরটা থেকে, বাইরের আয়তন থেকে ভেতরের ফাঁপা জায়গাটার আয়তন বের করে দিই, মাইনাস করে দিই। তাহলে পাই R2 স্কয়ার মাইনাস পাই R1 স্কয়ার H। তাহলে এখান থেকে পাই H কমন গেলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। এই লোহার আয়তনটা কিন্তু আমাদের দেওয়া আছে, যেটা 84.48 ঘন ডেসিমিটার। তাহলে এইটার সাথে এই যেটা দেওয়া আছে সেটা ইকুয়াল করে দিই শর্তানুসারে। এখান থেকে দেখো, এখানে সিম্পল ক্যালকুলেশন, R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ইজ ইকুয়াল টু এইটা বাই এই পাই H টা নিচে চলে আসবে, H এর মান 28 ডেসিমিটারে। তাহলে R2 স্কয়ার মানে কি? R1 স্কয়ারটা ওইদিকে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাওয়া মানে 2.3 তার হোল স্কয়ার। এইটা কাটাকাটি করলে আসে 0.96, তার সাথে এইটার স্কয়ার করলে আছে 5.29, এইটা করলে 6.25, তার রুট ওভার হবে R2 মানে 2.5। তাহলে এই 2.5টা হচ্ছে বাইরের ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে একদম বাইরে পর্যন্ত যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটা হচ্ছে 2.5। কিন্তু আমাদেরকে বের করতে হবে বহিঃ ব্যাস, অর্থাৎ বাইরের ব্যাস কত। তাহলে একে 2 দিয়ে গুণ করলে 5 ডেসিমিটার হচ্ছে, 5 ডেসিমিটার হচ্ছে বহিঃ ব্যাসার্ধ। সুতরাং এটা একটা নতুন ধরনের অঙ্ক। এই জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করবে যে একটা সলিড লোহার চোঙ আছে, যার ভেতরটা ফাঁপা, কিন্তু বাইরের ব্যাসার্ধটা বেশি, মানে পুরো লোহা দিয়ে তৈরি একটা পাইপ, সেইটা কল্পনা করবে। তাহলে এই অঙ্কটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পরের অঙ্কে আসি আবার। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব। তবে 15 নম্বর অঙ্ক করার আগে আমি একটা ছোট্ট জিনিস বলে নিই। আমার যে আগের অঙ্কটা, অর্থাৎ যে আগের যে অঙ্কটা আমরা করলাম, যে 14 নম্বর অঙ্কটা করলাম,
তো আমি পরে দেখলাম রেকর্ডিং এ 14 নম্বর অঙ্কের লাস্ট লাইনটা আসেনি, অর্থাৎ R2 স্কয়ার আছে, ওখানে তার যে রেজাল্টটা আসে সেই তার রুট ওভার যে করার মানে অর্থাৎ লাস্ট যে একটা লাইন সেটা রেকর্ডিং এ আসেনি। আমি আশা করব যে তোমরা সেটা করে নিতে পারবে। এক আর 2 নম্বর যেটা, দুই একটা জায়গায় আমি বলতে যে ব্যাস আর ব্যাসার্ধ উল্টো পাল্টা বলে ফেলেছি। আমি লিখেছি ঠিক, আমি দেখাচ্ছি ব্যাস কিন্তু মুখে বলছি ব্যাসার্ধ, এরকম দুটো একটা জায়গায় হয়েছে। তো সেইগুলো আমি আশা করি যে তোমরা বুঝতে পারবে এবং সংশোধন করে নেবে। আচ্ছা, যাই হোক, 15 নম্বর অঙ্কে আসি। 15 নম্বর অঙ্কে বলেছে যে একটা চোঙ আছে, লম্ববৃত্তাকার চোঙ, সেই চোঙের একটা ব্যাসার্ধ আছে। বলছে যে সেই চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। প্রথম শর্ত, দুটো শর্ত আছে, চোঙের ব্যাসার্ধ এবং চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ r ডেসিমিটার এবং উচ্চতা h সমান সমান টুয়াইস r, অর্থাৎ এটা বলে দেওয়া আছে দ্বিগুণ। দ্বিতীয় শর্ত বলছে যে যদি উচ্চতাটা দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো, বলছে যদি উচ্চতাটা দ্বিগুণ না হয়ে 6 গুণ হতো, তাহলে পুরাতন মানে নতুন উচ্চতা, নতুন আয়তন এবং পুরানো আয়তন, অর্থাৎ 6 গুণ ধরে যে আয়তন এবং 2 গুণ ধরে যে আয়তন, তার ডিফারেন্স হতো, তার পার্থক্য হতো 539 ঘন ডেসিমিটার। তাহলে আমাদেরকে বের করতে হবে যে এই চোঙটার উচ্চতা কত। তো আমরা ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ r এবং উচ্চতা 2r, মানে যেহেতু দ্বিগুণ, তাহলে আয়তন কত, পাই r স্কয়ার h। তাহলে পাই r স্কয়ার h মানে 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ। সুতরাং 2 পাই r কিউব ঘন ডেসিমিটার, এইটা হচ্ছে চোঙের আয়তন। এইবার দেখি যে 6 গুণ ধরে কি হয়। আবার উচ্চতা 6 গুণ হলে নতুন উচ্চতা কত হয়? নতুন উচ্চতাটাকে আমরা h ড্যাশ দিয়ে প্রকাশ করছি। তার কারণ কি, h আমরা অলরেডি একটা ধরেছি, h ড্যাশ সমান সমান 6r ডেসিমিটার। তাহলে নতুন আয়তন কত? নতুন আয়তন হবে একই ফর্মুলা, পাই r স্কয়ার h, অর্থাৎ এখানে h ড্যাশ, তাহলে পাই r স্কয়ার ইনটু h ড্যাশ মানে 6r, 6 গুণ, তাহলে এখানে হবে 6 পাই r কিউব। এবং এগুলো সবগুলোই ঘন ডেসিমিটার, মানে আয়তনগুলো ঘন ডেসিমিটার এবং উচ্চতা হচ্ছে ডেসিমিটার। শর্তানুসারে তাহলে বড় আয়তন কোনটা? বিয়োগ করার সময় সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। তাহলে নিশ্চয়ই নতুন আয়তনটাই বড়, তার কারণ এখানে 6 গুণ উচ্চতা, দ্বিগুণ উচ্চতার চেয়ে 6 গুণ উচ্চতার চোঙের আয়তন বেশি হবে। তাহলে নতুন আয়তন এটা হলো, তাহলে শর্তানুসারে এই দেখে নাও, নতুন আয়তন মাইনাস পুরনো আয়তন সমান সমান 539 ঘন ডেসিমিটার। তাহলে এখান থেকে এবার ক্যালকুলেশনটা দেখে নাও, এই দুটো মাইনাস করলে হয় 4 পাই r কিউব সমান সমান 539, অর r কিউব মানে কত? 4 পাইটা নিচে চলে আসবে, পায়ের মান 22/7, মানে 22 7টা উপরে চলে যাবে। এটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে ভাগ করে 42.875 এই রেজাল্ট আসবে। এইটা হচ্ছে r কিউব। তাহলে r কিউব যদি এটা হয়, তাহলে r কত হবে? r হবে কিউব রুট অফ এটা। কিউব রুট নিশ্চয়ই তোমরা শিখেছো যে মানে এটাকে ভাঙতে ভাঙতে মানে তিনটের জন্য একটা করে জিনিস বাইরে আসবে। এটা যদি কিউব রুট করো তাহলে আসবে 3.5 ডেসিমিটার। অর্থাৎ সেই চোঙটার ব্যাসার্ধ 3.5 ডেসিমিটার। আমাদের কাছে উচ্চতা চেয়েছে, উচ্চতা বের করতে হবে চোঙের। আমরা জানি যে চোঙের উচ্চতাটা ব্যাসার্ধের দ্বিগুণ, সুতরাং চোঙের উচ্চতা 3.5 ইন্টু 2 সমান সমান 7 ডেসিমিটার। এইটা এই চোঙের উচ্চতা। আমরা 17 নম্বর অঙ্কে আসি। 17 নম্বর অঙ্কতে বলা আছে যে এরকম 4টে পিলার আছে। 4টে পিলারের মধ্যে আমি একটা পিলার এঁকেছি আর বাকি 3টা আঁকিনি। কি বলা আছে যে প্রত্যেকটা পিলারের দৈর্ঘ্য মানে উচ্চতা 3 মিটার, প্রত্যেকটা পিলারের ব্যাস 17.5 সেন্টিমিটার, এবং এই পিলারের বাইরে দিয়ে তোমাকে প্লাস্টার করতে হবে। দেখো, যখন আমরা পিলারকে প্লাস্টার করি, এইটা একটা পিলার, এবার এই পিলারের ওপরে তো ছাদ, এখানে ছাদ থাকে এবং নিচে থাকে মেঝে। তার মানে ওপরের যে বৃত্ত এবং নিচের যে বৃত্ত, এই বৃত্ত দুটোকে কিন্তু প্লাস্টার করা যায় না। তার মানে একটা পিলারকে প্লাস্টার করা অর্থ তার পার্শ্বতলের ক্ষেত্রফলটাকে প্লাস্টার করা। কখনোই
তার সমগ্র তলের ক্ষেত্রফলকে প্লাস্টার করা নয়। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে। যাই হোক, এবার আমাদের এরকম 4টে পিলার আছে। যে প্লাস্টারটা করা হচ্ছে চারপাশ দিয়ে, পিলারটার চারপাশ দিয়ে যে প্লাস্টারটা করা হচ্ছে, সেই প্লাস্টারের থিকনেস 3.5 সেন্টিমিটার, মানে 3.5 সেন্টিমিটার মোটা করে প্লাস্টার করা হচ্ছে। দেখো জিনিসটা কিন্তু আবার ওই আগের অঙ্কটার মতোই হচ্ছে, যে এই একটা পিলার, এই পিলারটার একটা নির্দিষ্ট ব্যাস বা ব্যাসার্ধ দেওয়া আছে, এই পিলারটার উচ্চতা দেওয়া আছে, এই পিলারের বাইরে দিয়ে একটা প্লাস্টার হচ্ছে, সেই প্লাস্টারের আয়তন অর্থাৎ প্লাস্টার করতে কত বালি সিমেন্ট এসব লাগবে এগুলো বের করতে হবে। তার মানে কি, পদ্ধতিটা কি, আমি আগে প্লাস্টার সহ পিলারের যে ব্যাসার্ধ সেটা বের করব। প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ বের করলে প্লাস্টার সহ তার আয়তন পাবো। আবার প্লাস্টার বাদে মানে শুধু যে ন্যাকেড পিলারটা প্লাস্টার করার আগে সেই পিলারটার ব্যাসার্ধ দেওয়া আছে, সেই ব্যাসার্ধকে নিয়ে এবং এই উচ্চতাটাকে নিয়ে প্লাস্টার ছাড়া যে ন্যাকেড পিলার সেই পিলারটার আয়তন বের করতে পারবো। এবার ওই আয়তন থেকে এই আয়তনটা যদি মাইনাস করে দিই তাহলে শুধু প্লাস্টারের যে আয়তন সেটা পেয়ে যাব। দেখো ঠিক সেটাই করেছি। এখানে বলা আছে প্রতি পিলারের ব্যাসার্ধ 17.5/2 সেন্টিমিটার। কেন 2? কারণ 17.5টা ব্যাস দেওয়া আছে। প্লাস্টার করার পর বহির ব্যাসার্ধ হয়, এটা খুব ইম্পর্টেন্ট। প্লাস্টার করার পর মানে এই যে আমার যে লাল দাগটা দেওয়া এটা মনে করো প্লাস্টার, আর এই নীল পর্যন্ত যেইটুকু এইটুকু পিলার, এই লাল দাগটা হচ্ছে 3.5 সেন্টিমিটার মোটা পুরো। তার মানে এইখান থেকে তুমি যদি ধরো, এইখান থেকে এটা মাঝখানে, এইখান থেকে যদি লাল দাগ সহ ধরো, লাল দাগ সহ যদি ধরে নাও তাহলে কিন্তু এইটার বহির ব্যাসার্ধ হয় 17.5/2 হচ্ছে এর ভেতরটুকু, মানে এইটুকু 17.5/2, আর বাইরেটুকু হচ্ছে 3.5, মানে এই দুটোকে যোগ করতে হবে। যোগ করলে আমরা পাবো 24.5/2 সেন্টিমিটার। তাহলে এইটা আমরা বহির ব্যাসার্ধ পেয়ে গেলাম। পিলারের আয়তন কত? এবার পিলারের আয়তন πr1² r1টা কি? r1টা কিন্তু আমি আবার ধরছি এটা ভেতরের ব্যাসার্ধ r1, মানে এইটুকু ব্যাসার্ধ r1। এইখান থেকে যে ভেতরের ব্যাসার্ধ এইটুকু হচ্ছে r1, এইটুকু r1, এবং এইখান থেকে বাইরে পর্যন্ত একদম এইটুকু কিন্তু r2। এইটা আমি ধরে নিচ্ছি। তাহলে ভেতরের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে পিলারের আয়তন πr1²h। r1 মানে কত? 17.5/2, তাহলে π × 17.5/2 তার স্কয়ার ইন্টু 300। 300 কেন? 3 মিটার আছে, তাকে আমরা সেন্টিমিটারে কনভার্ট করছি। 300 ঘন সেন্টিমিটার। একটা জিনিস লক্ষ্য রাখবে, ঘন সেন্টিমিটার মানে কিন্তু 3টে সেন্টিমিটারের গুণফল সবসময়। আচ্ছা আমি পরে আসছি এটাতে। আচ্ছা আবার দেখো, প্লাস্টার সহ পিলারের আয়তন। এবার প্লাস্টার সহ তার মানে বহির ব্যাসার্ধ ধরতে হবে তোমাকে। বহির ব্যাসার্ধটা কত? 24.5/2, মানে এটাই হচ্ছে তোমার r2, এইটা r2, এইটা হচ্ছে r1। তাহলে বহির ব্যাসার্ধটা কত? প্লাস্টার সহ পিলারের আয়তন πr2²h, এই r2টা হচ্ছে এইটা, এই যে 24.5/2, তাহলে π × 24.5/2 × 300। আবার ওই 3 মিটারকে আমরা 3 সেন্টিমিটার করেছি। একটি পিলারের প্লাস্টারের আয়তন, দেখো এরকম 4টে আছে, আমি প্রথম একটা করছি। তাহলে একটা পিলারের প্লাস্টারের আয়তন কত? প্লাস্টার সহ পিলারের আয়তন এইটা মাইনাস প্লাস্টার বাদে অর্থাৎ শুধু পিলারের আয়তন এইটা। তার মানে এই বড়টা থেকে এইটাকে আমরা মাইনাস করে দিচ্ছি। তাহলে একটি পিলারের প্লাস্টারের আয়তন, এই বড়টা থেকে ছোটটাকে মাইনাস করছি। এখানে দেখো π × 300, এটা কমন চলে যাবে, π × 300, ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকে 24.5/2 তার স্কয়ার মাইনাস 17.5/2 তার স্কয়ার। এবার এইটা দেখো, এটা a² - b² এর ফর্মুলা। a, এটা গোটাটা a, এই গোটাটা b। তাহলে 300 পাইটা আমি লিখে রাখলাম, এখানে a + b × a - b করলাম। তাহলে এইটা ক্যালকুলেশন করে কাটাকাটি করে এইটা আসে 69300, অর্থাৎ 69,300 ঘন সেন্টিমিটার। এবার এইটা কি বেরোলো? এই জিনিসটা হচ্ছে একটা পিলারের প্লাস্টারের আয়তন। তাহলে আমাদের মোট 4টে পিলার আছে, তাহলে মোট প্লাস্টার লাগে, অর্থাৎ মোট 4টে পিলারের যে প্লাস্টার লাগে তার আয়তন একে 4 দিয়ে গুণ করতে হবে। একে 4 দিয়ে গুণ করলে এত ঘন সেন্টিমিটার হয়। এইবার আমি ঠিক তখন যেখানে বলছিলাম যেটা এত ঘন সেন্টিমিটার, এবার তোমরা জানো
সেন্টিমিটারকে যদি ডেসিমিটার করতে হয় তাহলে 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10 দিয়ে ভাগ করবো, তাহলে আমি এখানে 1000 দিয়ে ভাগ করলাম কেন? এই প্রশ্নটা আসে তোমাদের মনে। এবার যেহেতু এটা ঘন সেন্টিমিটার, জানবে ঘন সেন্টিমিটার মানে 3টে সেন্টিমিটারের গুণফল, বর্গ সেন্টিমিটার মানে 2টো সেন্টিমিটারের গুণফল, ঘন সেন্টিমিটার মানে 3টে সেন্টিমিটারের গুণফল। তার মানে এই সংখ্যাটাকে 3 বার 10 দিয়ে ভাগ করতে হবে যদি আমি ঘন সেন্টিমিটার থেকে ঘন ডেসিমিটার করতে চাই। তাহলে 3 বার 10 মানে 1000। এটা যদি পয়েন্টটাকে এখানে সরিয়ে দাও, এই 277.2 ঘন ডেসিমিটার হচ্ছে এই মোট পিলারের প্লাস্টারের আয়তন। এবার এই অঙ্কের দুটো পার্ট আছে, এটা হচ্ছে পার্ট 1, এর পার্ট 2টা তোমরা বাড়িতে করবে। তার কারণ এবার আমরা 18 নম্বর কোশ্চেনটা দেখে নিই। এটাই তোমাদের বইয়ে যে বড় কোশ্চেন যেগুলো আছে তার সর্বশেষ কোশ্চেন। এরপরে 19 এবং 20 নম্বর প্রশ্নটা, এগুলো সবই হচ্ছে সংক্ষিপ্ত এমসিকিউ বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা সত্য মিথ্যা এরকম। এবার 19 আর 20টা কিন্তু আমি করে দেবো না, তার কারণ আমি তোমাদের যেদিন পরীক্ষা নেব সেদিন ওইগুলো থেকে কোশ্চেন হবে। আচ্ছা, 18 নম্বর কোশ্চেনটা দেখে নাও। বলছে একটা ফাঁপা চোঙ আছে, বড় ধাতব চোঙ। সেই ফাঁপা চোঙের যথারীতি বাইরের ব্যাস দেওয়া আছে 16 সেন্টিমিটার, মানে আমি একবারে ব্যাসার্ধটা লিখেছি। 8 সেন্টিমিটার বাইরের ব্যাসার্ধ R2, এবং ভেতরের ব্যাসার্ধ R1 যেটা 6 সেন্টিমিটার। তার মানে ভেতরের ব্যাস দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমি সরাসরি ব্যাসার্ধটা লিখেছি। এই চোঙটির উচ্চতা 36 সেন্টিমিটার। এইবার এই যে ধাতব অংশটা, মানে ভেতরের যে ধাতব অংশটা বলছে সেটাকে আমরা গলিয়ে ফেললাম। গলিয়ে ফেলে কতগুলো ছোট ছোট চোঙ বানাচ্ছি, সলিড চোঙ ছোট ছোট। বলছে এরকম কয়টি চোঙ বানানো যাবে যে ছোট চোঙগুলো তার প্রত্যেকটার উচ্চতা বলছে 6 সেন্টিমিটার এবং প্রত্যেকটার ব্যাস 2 সেন্টিমিটার, অর্থাৎ ব্যাসার্ধ 1 সেন্টিমিটার। তাহলে বোঝা গেল। তাহলে এইখানে যে ধাতব অংশের আয়তন, সেই আয়তন এবং এই চোঙের যতগুলো, ধরো 100টা চোঙ হবে, সেই 100টা চোঙের আয়তনের যোগফল কিন্তু সবসময় সমান হবে। তার মানে এর আয়তনটা আমরা বের করব এই ধাতব অংশের। আবার এই একটা ছোট চোঙের আয়তন বের করব, সলিড চোঙের। বের করে যদি আমরা এই আয়তনকে এর আয়তনটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমরা কতগুলো ছোট ছোট সেই সলিড চোঙ তৈরি হয়েছিল সেটা বের করতে পারবো। তো আমি কি করেছি দেখো, চোঙটির আয়তন কত? বড় চোঙটির আয়তন পাই R2 স্কয়ার ইন্টু 36, মানে পাই R স্কয়ার H, এত ঘন সেন্টিমিটার। ফাঁপা অংশের আয়তন কত? অর্থাৎ এবার R1 দিয়ে করতে হবে, পাই ইন্টু R1 স্কয়ার ইন্টু 36, পাই R স্কয়ার H। তাহলে চোঙে উপস্থিত ধাতব পদার্থের আয়তন, ঠিক আগের অঙ্কটার মতো, যে প্লাস্টারের আয়তন যেটা, তাহলে R2 থেকে R1 মাইনাস করে দিতে হবে। পাই R2 স্কয়ার 36 মাইনাস পাই R1 স্কয়ার 36, এই দুটো মাইনাস করতে হবে। এখানে দেখো পাই ইন্টু 36টা কমন, এই যে পাই 36টা কমন, এটা যদি কমন নিই তাহলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার হয়। R2 স্কয়ার মানে R মানে R2 মানে 8 এবং R1 মানে 6, তাহলে 8 স্কয়ার মাইনাস 6 স্কয়ার, তাহলে 36 ইন্টু পাই ইন্টু 28 ঘন সেন্টিমিটার। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, কোনো অঙ্কে আমি মাঝখানে ক্যালকুলেশন কমপ্লিট করছি না। দেখো এখানে কিন্তু সমান সমান 36 ইন্টু 28 গুণ করে আমি লিখিনি। আমি এইগুলো কাজ সবসময় লাস্ট লাইনের জন্য রেখে করি, তার কারণ লাস্ট লাইনের জন্য রেখে করলে তোমার সময় বাঁচবে এবং অঙ্কের ভেতরে ইন বিটুইন যে সিলি মিস্টেক হতে পারে সেগুলোর সম্ভাবনা সবসময় কমবে এবং সময় বাঁচবে। তাহলে এবার বের করি একটি নিরেট চোঙের আয়তন কত। এই ছোট যে একটা নিরেট চোঙ, তার আয়তন কত? পাই R স্কয়ার H, আর মানে 1, তার মানে 6 পাই। একটা নিরেট চোঙের আয়তন 6 পাই, এবং মোট যে ধাতব পদার্থের আয়তন সেটা এতগুলো, এইটা। তাহলে এবার যদি আমি তোমাদেরকে বলি যে একটার আয়তন এত, মোট আয়তন এত, তাহলে কতগুলো ছোট চোঙ বানানো যাবে? তাহলে এই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করে দিতে হবে। সুতরাং নিরেট চোঙের সংখ্যা এইটা ডিভাইডেড বাই এইটা, পাই পাই কেটে গেল, 6 দিয়ে 36 কেটে হলো 6, তাহলে 6 ইন্টু 28 সমান সমান 168টা। তার মানে 168টা এরকম ছোট ছোট চোঙ আমরা বানাতে পারবো এই চোঙটাকে গলি, বড় চোঙটাকে গলি। তো আজকে এই পর্যন্তই থাকবে। আমি আমি অনেক অঙ্ক করে দিলাম, আর করার নেই। আর শর্ট কোশ্চেন গুলো তোমরা করবে, চ্যাপ্টারটা খুব ভালো করে দেখবে। আমি আগামী 2-4 দিনের মধ্যে আবার একটা পরীক্ষা নেব।
সুতরাং সেইভাবে প্রস্তুতি নাও। এবার পরীক্ষার আগের দিন আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের প্রস্তুতিটা যাতে ভালো হয়, কিন্তু শুধু ওই একদিনের বা 2 ঘন্টার প্রস্তুতিতে কিন্তু একটা চ্যাপ্টার পরীক্ষা দেওয়া যায় না, বিশেষ করে তোমরা যখন নতুন একটা জিনিস শিখছো। এবার এটাই যখন শিখতে শিখতে রিভিশন করতে করতে শেষের দিকে চলে যাবে, তখন দেখবে যে 15 মিনিটের একটা প্রস্তুতিতেই তোমরা একটা চ্যাপ্টার পরীক্ষা দিতে পারবে। যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরীক্ষার প্রস্তুতি নাও। আমি আগামী 2-4 দিনের মধ্যেই তোমাদেরকে জানিয়ে আবার পরীক্ষা নেব।